সব তেলের দাম বাড়লে ফার্টিলাইজারের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, মূল্যস্ফীতিতে তো প্রভাব পড়বে। এটা তো বাংলাদেশে বরঞ্চ অনেক ভালো আছি আমরা। আমেরিকাতে তেলের দাম 100 গুণ বেড়ে গেছে, আমরা কিন্তু তেলের দাম এখনো বাড়াইনি। এই যে উচ্চমূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সমাধানগুলো দিতে পারবো না। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটা এই সংকট বাংলাদেশের একার নয়, এটা পুরো অঞ্চলে সারা বিশ্বের সংকট। বিশেষ করে ওই অঞ্চল থেকে তেলবাহী জাহাজগুলো আছে এবং তাদের ওখান থেকে তেল গ্যাস, বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ তেল গ্যাস ওখান থেকে আসে। সুতরাং ওখানে যুদ্ধের অর্থ হলো আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্য এখন আমরা সারা বিশ্ব থেকে তেল গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল গ্যাস প্রকিউরমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ আমাদেরকে প্রথমে আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো অপশন নাই, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। জ্বালানির নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলো মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যাবে, এমনকি কৃষিও সাফার করবে। সুতরাং আমাদের এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি এবং আমরা এখনো পর্যন্ত যেভাবে আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার মধ্যে নাই এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের সময় সবাই আপনার পরিবহনের মাধ্যমে সবাই বাড়িতে গেছে, আবার ফিরে আসছে। মিল ফ্যাক্টরিগুলো এখনো চলছে আগের মতো করে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, এই যে উচ্চমূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। সরকারি তহবিল, এক্সচেকার প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইম্প্যাক্ট আসবে যদি এইভাবে চলতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো সাশ্রয়ের প্রোগ্রাম দিয়েছি। গতকাল ক্যাবিনেট মিটিং থেকে বলা হয়েছে সাশ্রয়ের প্রোগ্রামে সবাই, আমরা সহ অন্তর্ভুক্ত। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকের থেকে, 30% তেল রেশনিং। আমাকে বলা হয়েছে এই তেল পাবেন, এর মধ্যে যদি বেশি হয় আপনি নিজে কিনতে হবে, চলতে হবে। এবং প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে এই সাশ্রয় প্রোগ্রাম দেওয়া হয়েছে। কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না সামনের দিকে। এবং জ্বালানির মূল্য নিয়ে আলাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। কারণ সরকারি তহবিল যদি এইভাবে উচ্চ মূল্যে ক্রয়ের মাধ্যমে যে খালি হয়ে যায়, তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, যে সমাধানের কথা বলেছি, সমাধানগুলো দিতে পারবো না। তো সেটা আমরা বিবেচনায় রাখছি, সেটা হয়তো সহসা কোনো একটা সিদ্ধান্ত আসবে। আর আমি বলবো এই পর্যন্ত ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে এত প্রেশারের মধ্যে। আর নতুন সরকার, এর মধ্যে আবার যেখান থেকে আমাদের মূল তেলগুলো আছে, গ্যাসগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা আমাদের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন, আমাদের শুধুমাত্র তেল গ্যাস না, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে সবগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে। আশা করি, আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাই, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। এবং আমরা যেভাবে বললাম, এটা একটা দিক আছে। আর একটা হচ্ছে পুঁজিবাজারের সমস্যা, সহজে শুনতে পাবেন, বড় ধরনের পরিবর্তন আসবে পুঁজিবাজারে ইনশাআল্লাহ। এবং আমরা পুঁজিবাজারকে একটি সত্যিকার অর্থে
বিনিয়োগকারীদের জন্য, যারা লিস্টেড হবে তাদের জন্য, এবং পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে, এবং বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবাই যে ব্যাংকের থেকে টাকা নিয়ে যে ব্যাংকের সমস্যার সৃষ্টি করছে, এটা যাতে আগামীতে না হয়। বড় বড় বিনিয়োগগুলো যাতে পুঁজিবাজার থেকে আসে, যেটা বাংলাদেশে এতদিন ছিল না, যার কারণে ব্যাংকগুলো চাপে পড়েছে। অনেকগুলো ব্যাংক অবস্থা নেহায়েত খারাপ অবস্থা। সুতরাং পুঁজিবাজারকে আমরা এর সঠিক জায়গায় নিয়ে গিয়ে আমরা একদিকে বিনিয়োগের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করব, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা পজিটিভ ভূমিকা রাখবে। সার্বিকভাবে বিশ্বব্যাপী একটা সংকট চলছে একেবারে। এটা এই যে সাপ্লাই চেইনের উপর তো বড় একটা চাপ আসছে, দাম বেড়ে গেছে সবকিছু। সুতরাং এই ক্ষেত্রে সবাই কম বেশি আক্রান্ত হবে। তবে আমার ধারণা আমাদের রেমিটেন্সও বাড়ছে ইনশাআল্লাহ, আমাদের গার্মেন্টস ক্রমান্বয়ে আবার ঘুরে দাঁড়াবে। গার্মেন্টস তো এক্সপোর্ট তো হচ্ছে, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সাময়িকভাবে যেটা আঘাত আসছে, এটা তো সবাই আক্রান্ত হয়েছে, এটা তো বাংলাদেশ না। সুতরাং আমরা আশা করি আমাদের গার্মেন্ট শিল্পের যারা উদ্যোক্তা, তাদের মধ্যে রেজিলিয়েন্স আছে, তারা ঘুরে দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। সব তেলের দাম বাড়লে ফার্টিলাইজারের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, মূল্যস্ফীতিতে তো প্রভাব পড়বেই। এটা তো বাংলাদেশে বরঞ্চ অনেক ভালো আছি আমরা। আমেরিকাতে তেলের দাম 100 গুণ বেড়ে গেছে, আমরা কিন্তু তেলের দাম এখনো বাড়াইনি, ডিজেলের দাম বাড়াইনি। সুতরাং বাংলাদেশ একমাত্র দেশ যে এখনো কোনো মূল্য আমরা বাড়াইনি। কিন্তু আমাদেরকে এইভাবে তো চলতে পারবো না। একটা পর্যায়ে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য একটা পর্যায়ে হয়তো সিদ্ধান্ত নিতে হবে।